অগ্নিজিতের সব প্ল্যান গীতাকে বলে দিয়ে গীতার দলে যোগ দিল দিয়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান্ত পদ্মকে মারতে যাচ্ছিল, তখনই চলে এসেছে গীতা আর বলে, কি ভেবেছিস আমাদের বস্তিতে এসে আমাদেরই সামনে পদ্মকে মেরে চলে যাবি আর কেউ দেখতে পাবে না? দেখ বাবুসোনা, তোর কি অবস্থা করি। এই বলেই বাবুসোনাকে বেধড়ক মারতে শুরু করে দিয়েছে। আর তখনই কৃপান বলে, কাজটা ভালো করছে না, কিন্তু কাজটা ভালো হচ্ছে না। গীতা তখন বলে, কোন কাজটা ভালো হয়েছে? তুই কি কোনো কাজ ভালোভাবে করতে পারিস না তো। আজ তোর একদিন কি আমার একদিন। আজ তোকে এমন মারবো, কোনো দিনও আর কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার কথা মাথাতেও আনতে পারবি না। এই বলেই কৃপানে নিয়ে আসা গুন্ডাকে আর কৃপানের বন্ধুদের বিভৎস মারে গীতা। সবাই রীতিমতো রাস্তায় পড়ে মার খাচ্ছে। আর গীতা কৃপানকে বলে দেয়, পদ্মর ক্ষতি আমি তোকে করতে দেব না। এরপর তোকে এমন জব্দ করব না কোর্টে, কোনোদিনও আর সূর্যের আলো দেখতে পারবি না। তখনই কৃপান সেখান থেকে পালিয়ে চলে যায়। এর মধ্যেই চলে এসেছে ভজন আর বলে, শোন না, তুই কিভাবে অগ্নিজিৎ মুখার্জিকে জব্দ করার প্ল্যানটা করছিস আমায় একটু বল না, তাহলে অনেক বেশি সুবিধা হবে। তাহলে কেসটা সাজানো যেতে পারে, আর তাহলে কেসটা সাজানো গেলে কেসটা জিততে অনেক সুবিধা হবে। তুই শুধু একবার বল। গীতা বলে, আরে দাঁড়ান ভজন মিত্তির, এত কথা বললে হবে? তুমি তো বিক্রি হয়ে গেছো, বিক্রি করে দিয়েছো নিজেকে অগ্নিজিৎ মুখার্জির কাছে। দামি ফ্ল্যাট, লাখ লাখ টাকা পেয়েছো, আর কি চাই তোমার? তুমি তো এখন আমার সাথে শত্রুতা করতে এসেছো, তাই না ভজন মিত্তির? ভজন মনে মনে ভাবে, এটা গীতা কি করে জানলো? এটা তো গীতার পক্ষে জানা সম্ভব ছিল না, অসম্ভব ব্যাপার। তো গীতা কি করে জানতে পারলো? এর মধ্যে গীতা বলে, তুমি এটাই ভাবছো তাই তো? আমি কি করে জানতে পারলাম? আমাকে আসলে বলেছে দিয়া। দিয়াকে দেখার পর অবাক হয়ে যায় ভজন, কারণ এই দিয়াও অগ্নিজিৎ মুখার্জির জুনিয়র। আর অগ্নিজিৎ মুখার্জির জুনিয়র হওয়া সত্ত্বেও দিয়া যে এই কাজটা করবে সেটা ভাবতেই পারেনি ভজন মিত্তির। আর বলে, দিয়া তুমি শেষ পর্যন্ত এই কাজ করেছো? গীতা বলে, সময় থাকতে থাকতে সবাই সত্যের পথে ফিরতে চায়, বুঝতে পেরেছো ভজন মিত্তির? আর যদি না ফিরতে পারে সত্যের পথে, তাহলে তার কপালেও দুঃখ অনিবার্য থাকে। তুমি তো আমার সাথে চিট করলে, এর পরবর্তী সময় তুমি কিন্তু রেডি থেকো। তোমাকে তো আমি জেলে দেবই, আজ না হোক কাল, না হোক পরশু তুমি জেলে যাবেই। ভজন তো রীতিমতো ভয় পেয়ে যায় আর বুঝতে পারে না কি বলবে, কারণ এইভাবে যে সত্যিটা সামনে চলে আসবে সেটা তো বুঝতেই পারেনি ভজন অগ্নিজিৎ মুখার্জির কাছে গিয়ে সত্যিটা জানিয়ে দেয়। আর অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, কি বলছো ভজন? এভাবে দিয়াও আমার সাথে চিট করলো? দিয়া কথা বলতে থাকে গীতার সাথে আর বলে, আমার অনেক আগে এই কাজটা করার কথা ছিল, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। গীতা বলে, শেষ পর্যন্ত তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো সেটাই অনেক, এসব নিয়ে তুমি আর ভেবো না, বুঝতে পারলে? অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা যদি আমার সব প্ল্যান জেনে যায় তাহলে কৃপানকে বার করা তো মুশকিল হয়ে যাবে। কি করব আমি এখন, সেটাই তো বুঝতে পারছি না। তখনই তানভি এসে বলে, পাপা এসব কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমি তো তোমার সাথে আছি নাকি? ভজন মিত্তির তখন বলে, তুমি যতই থাকো না কেন, গীতা এলএলবির মাথায় বুদ্ধি অনেক বেশি। ও যে কোন গুটিটাকে সাজিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমারও সেটাই ডাউট। এবারে যদি বাড়াবাড়ি কিছু হয় সামাল দেওয়ার মতন কাউকেই তো পাবো না। তখনই তানভি এসে বলে, কে বলেছে পাবে না? আরে পাবে, দাঁড়াও, এত ব্যস্ত হলে হবে? ওই দেখো মেহেককে সাজিয়ে নিয়ে এসেছি। মেহেককে দেখার পর অগ্নিজিৎ মুখার্জি বলে, এত সুন্দর করে ওকে সাজিয়েছো কেন, হঠাৎ করে কিছু আছে? তখন তানভি বলে, ওর আইবুড়ো ভাত হবে না, সেই জন্যই তো ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপরে ও একটা ফোন করবে গীতাকে, আর তারপরে সবকিছু বদলে যাবে। মেহেক ফোনটা কর। এরপর মেহেক গীতাকে ফোন করেছে আর বলে, গীতা বৌদি প্লিজ তুমি কৃপানকে আর শাস্তি দিও না, তুমি তো অনেক শাস্তি দিলে, বলো আর কেন এরকমটা করছো তুমি? গীতা বলে, মেহেক তুমি আমার কথাটা শোনো, তুমি যদি এরকম করতে থাকো তাহলে হবে না। তোমাকে শান্ত হতে হবে, তোমাকে বুঝতে হবে যে তুমি যাকে বিয়ে করতে চলেছো সেই ছেলেটা একটা লম্পট, জোচ্চোর, ঠগ আর ক্রিমিনাল। ওকে তুমি বিয়ে করো না মেহেক। মেহেক তখন বলে, গীতা বৌদি আমার কাছে আর কোনো অপশান নেই, আমাকে এখন এটাই করতে হবে বাধ্য হয়ে, তাই তুমি আমাকে আর এসবের মধ্যে ডেকো না। আমি নিজের মতো নিজে ভালো থাকতে চাই নতুন সংসারে। গীতা বলে, কোনটাকে সংসার বলছো? এটাকে কি সংসার বলে?
তখন মেহেক বলে, হ্যাঁ বলে, আমার আইবুড়ো ভাতের অনুষ্ঠান করছে বাড়িতে সবাই, তুমি আসবে তো? গীতা বলে, যাবো তো, তোমাকে এক পদ নিজের হাতে রান্না করে খাওয়াবো। মেহেক বলে, তাহলে চলে এসো। এরপর গীতা বলে, আগে অগ্নিজিৎ মুখার্জির পারমিশন নাও, উনি আমাকে আসতে বলুক, তারপরেই আমি যাব। মেহেক তখন বলে, পাপা তুমি গীতা বৌদিকে আসতে বলো। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে, অসম্ভব, আমি ওকে আসতে বলতে পারবো না, ও আসলে আসবে, না হলে আসার কোনো দরকার নেই। মেহেক তখন বলে, পাপা আমি কিন্তু তোমার কথা অনুযায়ী সব কিছু করছি, তুমি যেমনটা বলেছো আমি ঠিক তেমনটাই করেছি। আমি যদি এই বিয়েতে রাজি না হতাম তাহলে কি তোমরা এত সহজে জিততে পারতে? কি হলো, চুপ করে আছো কেন, বলো জিততে কি পারতে? এরপরে অগ্নিজিৎ মুখার্জিকে তানভীর রিকোয়েস্ট করতে থাকে, পাপা ও যেটা বলছে করো, তুমি গীতাকে স্পেশালি রিকোয়েস্ট করো। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, তোমার মতন মেয়েদেরকে কি করে জব্দ করতে হয় সেটা আমার মতন উকিলরা খুব ভালো মতন জানে। তখনই গীতা বলে, হ্যাঁ জানারই তো কথা, যাই হোক আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনি আমাকে অনুরোধ করে বলুন আমি যেন মেহেকের আইবুড়ো ভাতে গিয়ে এক পদ রান্না করে দিয়ে আসি। অগ্নিজিৎ মুখার্জি বলতে চায় না। গীতা তখন বলে, ঠিক আছে আমিও তাহলে যাব না। অগ্নিজিৎ মুখার্জি বাধ্য হয়ে বলতে থাকে, তুমি আমার বাড়িতে এসো, দয়া করে আমার মেয়ের জন্য এক পদ রান্না তুমিই করে দাও। গীতা বলে, এই তো ভদ্রভাবে কথাটা শুনে নিলে কত ভালো লাগে বলুন তো, আপনি তো কথা শুনতে চানই না, এই হলো আপনার এক দোষ। যাক, শেষ পর্যন্ত শুনেছেন, এটাই অনেক বড় কথা। অগ্নিজিৎ মুখার্জি তো রেগে যায় আর বলে, বাড়াবাড়ির একটা সীমা থাকে, সমস্ত সীমা তুমি পেরিয়ে যাও। এর মধ্যেই পদ্ম বলে, উকিল দিদি এবার তুমি কোথায় যাবে? তুমি কি সত্যি সত্যি যাবে নাকি মেহেক দিদির আইবুড়ো ভাতে রান্না করার জন্য? গীতা বলে, তার আগে আমাকে যেতে হবে একবার বাবু সোনার বাড়িতে। তখনই পদ্ম বলে, কেন, ওর বাড়িতে কি করতে যাবে? গীতা তখন বলে, গেলেই দেখতে পারবি, শোন তুইও রেডি হয়ে নে, আমরা দুজনাই বেরোবো। এরপরই পদ্ম বলে, কিন্তু আমি যে মিথ্যে কথাটা বলেছি ওটা তো মিথ্যেই, ওটা কি করে তুমি সত্যি প্রমাণিত করবে? তখন গীতা বলে, ওসব তুই আমার ওপর ছেড়ে দে, তুই রেডি হয়ে চল। এরপর পদ্ম রেডি হয়ে গেছে গীতার সাথে যাবে বলে। গীতা বলে, জানিস তো পদ্ম, এমন একটা বুদ্ধি বার করেছি না যে বুদ্ধিতে বাজিমাত হয়ে যাবে, দেখিস তুই আমার কথাটা মিলিয়ে নিস। যখন কৃপানকে মেরেছিল গীতা সেই সমস্ত ফুটেজ পুরো মিডিয়াকে দিয়ে দিয়েছে। মিডিয়ার মেয়েটা বলেছিল, ম্যাডাম এটাকে এখনই খবর করে দেবো, কিন্তু না, গীতা বলেছিল পরে করতে। আর সেই জন্যই গীতার একটা কনফিডেন্স আছে যে ওই ক্লিপসটা ঠিক দেখিয়ে দেবে, আর টিভিতে যখন সবাই দেখতে পারবে তখনও কৃপানের সম্মানটা আর থাকবে না। এর মধ্যেই কৃপানের বাড়িতে চলে গেছে গীতা আর বলে, এই যে কৃপানের মা, আপনি তোড়জোড় শুরু করুন, বৌমাকে স্বাদ খাওয়াতে হবে তো। এরপর কৃপানের মা তো অবাক হয়ে যায় আর বলে, কি বলছো তুমি, কি বলছো? তখন একই কথা বলতে থাকে কৃপানও। আর গীতা বলে, কেন, কৃপানের সন্তান আসতে চলেছে, আমাদের পদ্ম তো প্রেগনেন্ট, 3 দিন সংসার করেছে, তার মধ্যে ফুলসজ্জাও হয়েছিল। আর এসব শোনার পরে কৃপান আর কৃপানের মা দুজনেই অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এটা কি করে সম্ভব। কিন্তু এটাই হলো গীতার নতুন চাল।